কথাই শুনতেছিলাম। আমি সেখানে একটুখানি বলতে চাই। প্রথমে আমি মনির হায়দার ভাইকে বলবো যে আপনি যে শিরোনাম দিয়েছেন ব্যাংকিং খাতে দখলদারিত্ব উচ্ছেদ, আমি শিরোনামটা সংশোধন করে এভাবে বলতে চাই ব্যাংকিং খাতে জমিদারি দখলদারিত্ব উচ্ছেদ। জি, 1793 সালে যেমন নাকি বাংলাদেশে বাংলায় হ্যাঁ লর্ড কর্নওয়ালিস জমিদারি প্রথা চালু করেছিল, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। আর বাংলাদেশে মানে এই আপনার জমিদারি ব্যবস্থা চালু হয়েছে ব্যাংকিং কোম্পানি এক বাতিল, ব্যাংকিং কোম্পানি একটার মধ্যে কিছু কালা কানুন চালু করে। তার মধ্যে একটা হচ্ছে 2%। 2% যখন প্রথমে তো আমরা জাতীয়করণ করা হয়েছিল, এটা 1970 সালের নির্বাচনী ইশতেহারে। এটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, আমার যতটুকু মনে পড়ে জামাতের নির্বাচনী ইশতেহারে ছিল ব্যাংক বিমা জাতীয়করণ হবে। সেটা তাতে হয়তো আপত্তি ছিল না, জনগণের ডোর স্টেপে যাতে নাকি সেবাটা প্রকৃতভাবে পৌঁছে দেওয়া যায় এই নিয়তে করেছিলেন তারা। কিন্তু পরে দেখা গেল এই জাতীয়করণের নামে আসলে এটা পকেটস্থ করা হয়েছে কিছু মুষ্টিমেয় লোকের। এরপরে যেটা ঘটেছে, এরপরে 1980 সালে এসে যখন আমরা ইয়ে করলাম, বেসরকারি খাতে যখন আসলাম, সেটা শুরুর দিকে খুবই ভালো ছিল এবং আমাদের আহ, আমাদের শিল্পের বিকাশ, আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, তো উদ্যোক্তাদের উন্নয়ন, এই ক্ষেত্রে এই বেসরকারি খাত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ইনক্লুডিং ইউর রেডিমেড রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে শিল্পের বর্তমান যে অবস্থা আছি। তারপরে কি হলো, ব্যাংকিং খাতে কতগুলো কালাকানুন চালু হলো। তার মধ্যে একটা হলো 2%। যে একজন মালিকের যদি 2% শেয়ার না থাকে তাহলে তিনি ডাইরেক্টর হইতে পারবেন না। যার ফলে আমরা দেখলাম যে ব্যাংক এশিয়া থেকে সাইদুজ্জামান সাহেবের মতো একজন দক্ষ, বিজ্ঞ, অত্যন্ত সামর্থ্যবান, যিনি নাকি গোটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার মতো একসময় অর্থমন্ত্রী ছিলেন, তিনি সিটকে পড়ে গেলেন। 2% বাতিল হওয়ার কারণে আমাদের ব্যাংকের, ইসলামী ব্যাংকের সবচেয়ে লম্বা সময় যিনি চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান, তিনি কিন্তু তার এই 35,000 টাকার পুঁজি নিয়ে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দূরে থাকবে, ডাইরেক্টর থাকতে পারলেন না, শাহ আব্দুল হান্নান থাকতে পারলেন না। আমি বলবো যে এই 2% এবং পরবর্তীতে পর্যায়ক্রমে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, প্রত্যেকটা পরিবর্তনই আমাদের দেশের সমস্ত সম্পদ, আমাদের মালিক, আমাদের যাদেরকে মালিক বলেন আপনি ডিপোজিটরদেরকে, তারা তাদের কাছে কোনো মালিকানা নাই। মালিকানার সমস্ত সত্ত্ব ইয়ে জমা হয়েছে এই জমিদারদের কাছে, এবং জমিদাররা দাপিয়ে বেড়াচ্ছেন, যেটা আপনি বলছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে সবকিছুতে তারা প্রভাব বিস্তার করছেন। আমার কথা ভূমিকার মধ্যে এটুকু শেষ। আমি মনে করি যে যদি আপনি ব্যাংকিং খাতকে যদি ঠিক করতে চান, তাহলে মামুন ভাই এখানে আছেন, তিতুমির ভাই একটু আগে কথা বললেন, তারা প্রত্যেকে এবার ভাবনা চিন্তা করেন। আমি বলবো যে আপনাকে ইমিডিয়েটলি, এত ভালো সময় পাবেন না। একদিকে মানে প্রধান উপদেষ্টা আছেন আমাদের ইউনূস সাহেব, এরপরে আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিন সাহেব আহ, উপদেষ্টাতে আছেন, এবং গভর্নর হিসেবে মনসুর সাহেব আছেন, আহসান ইস মনসুর সাহেব। এটা হচ্ছে একটা সময় যখন নাকি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, যেটা নাকি ব্যাংকিং সেক্টরকে গত কয়েক দশক দাপিয়ে বেরিয়েছে, শেষ করে দিয়েছে, আমরা যেটাকে মনে করছি শেষ করে দিয়েছে, সেই অবস্থা থেকে বেরোতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি, এমডিদের উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে। এবং যাতে নাকি তারা এই ম্যানেজমেন্ট, ব্যাংকের ভিতরের ম্যানেজমেন্ট যাতে বোর্ড থেকে ইন্ডিপেন্ডেন্টলি তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাদেরকে অফিসিয়ালি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তারা প্র্যাকটিক্যালি ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। মানে এমডিদেরকে মনে করা হয় যে আঙ্গুলের ইশারায়, তাদের চেয়ারম্যান সাহেবের আঙ্গুলের ইশারায় তারা উঠবেন এবং বসবেন। এই পরিস্থিতি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ইন্ডিপেন্ডেন্ট অফ দি মিনিস্ট্রি অফ ফিনান্স, মানে ব্যাংকিং ডিভিশন অফ মিনিস্ট্রি অফ ফিনান্স, এবং এমডিরা হবেন গিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ মুক্ত এবং সরাসরি সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের অধীন। এবং তারা যদি দাঁড়ায়, তাহলে তারা যদি সঠিক ভূমিকা পালন করে, আমি আপনাকে আমার সামান্য ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে 1 বছরের মধ্যে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। আজকে আমরা যেগুলো নিয়ে আফসোস করছি, আমি আফসোসের জায়গায় যেতে চাই না। প্রতিকারের উপায় কি? আমি সেগুলোকে প্রতিকার মনে করি না। এরপর যেগুলো বলেছেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার যে সাইজ, সেক্টর, জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই অনুযায়ী বিনিয়োগ বন্টন করতে হবে, জনগণের সম্পদ জনগণের ডোর স্টেপে পৌঁছাইতে হবে, এই ধরনের বিনিয়োগ ব্যবস্থাপনা হতে হবে। হ্যাঁ, আপনি 10 কোটি মানুষের সম্পদ, আপনি চট্টগ্রামের আবার বিশেষ এলাকা খাতুনগঞ্জ,
আর ঢাকার বিশেষ এলাকা মতিঝিল এবং কারওয়ান বাজারে আপনি পুঞ্জীভূত হয়ে গেছে, গোটা বাংলাদেশ সে সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে এরকম 3-4টা পয়েন্টে। এই জায়গা থেকে বেরোনোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তার প্রথম পদক্ষেপ হলো 2% বাতিল করতে হবে। বোর্ডের মধ্যে এক পরিবার থেকে একজনের বেশি থাকতে পারবে না, এবং 10%-এর যে বর্তমান বিধান আছে সেটাকে বলতে হবে। টপ হচ্ছে ম্যাক্সিমাম 2% শেয়ার থাকতে পারবে কোন একটা পরিবারের। তারপর 10,000 টাকা হইলে বা 25,000 টাকা হলে একজন লোক ডাইরেক্টর হতে পারবেন। কেউ কেউ তর্ক করেন যে না তাহলে যদু মধুরা ঢুকে যাবে। হ্যাঁ, যদু মধুরা টাকা দিয়ে ব্যাংক বানাচ্ছে, যদু মধুরা ব্যাংক যদি ঢুকে এবং তারা যদি ব্যাংক চালাইতে পারে তাহলে তারাই ঢুকবে, এবং সেই ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক সেটা দেখবে যে কি ধরনের কোয়ালিটি নিয়ে একজন লোক ডাইরেক্টর হতে পারবে। এইটুকু হচ্ছে ব্যাংকের ব্যাপারে আমার বিবেচনায়। মানে একদম দুই এক কথায় যদি বলতে চাই, এই যে পার্সেন্টেজ আপনার যেটা করে দিয়েছেন আপনি, ইসলামী ব্যাংকে একজন ডাইরেক্টর হতে গেলে এখন প্রায় 150-200 কোটি টাকা লাগবে। তো এটা আপনি বলেন যার 2-4-5 হাজার কোটি টাকার সম্পদ না আছে, কিংবা অন্য ব্যাংক থেকে লুটপাট করে যদি টাকা পয়সা এনে যদি এখানে শেয়ার কিনে, তারা ছাড়া এই ব্যাংকের মালিক কারা হবে? তো মালিক বলতে আমি বুঝাচ্ছি যে তারা ডাইরেক্টর কারা হবে, ডাইরেক্টর হয়ে মালিকেরা দাবি করবে। যদি 1953 সালে যেমন নাকি আমাদের জমিদারি প্রথা বাতিল করে আমাদেরকে জমির মালিকানা দেওয়া হয়েছিল, জমির মালিকানা মানে ব্যাংকের মালিকানা যদি প্রকৃত অর্থে জনগণকে ফেরত দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই 2%-এর মতো যে কালা এন্ড আদার কালা কানুন যেগুলো আছে এগুলো বদলে সরিষায় যে ভূত আছে বাংলাদেশ ব্যাংকে মানে ইন্ডিপেন্ডেন্ট করা, এবং বাংলাদেশ ব্যাংকে ঠিক মতো মেরামত করা, বাংলাদেশ ব্যাংকে মেরামত করা, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমডিদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পরিপূর্ণভাবে দায়বদ্ধ করা। এটা হলো আমার পরামর্শ। এরপরে আপনি ওই সম্পর্কে তো আমার যা বলার সেটা বড়ি হায়দার ভাই বলেই ফেলেছেন, যে আমাকে, শুধু আমাকে না, ওই সময় আমার পরে আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এশিয়া টিভিতে, 21শে টিভিতে কিভাবে দখল হয়েছে দেখেছি। তারপরে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক কিভাবে দখল হয়েছে। এই দখলদারিত্ব কায়েমের পিছনে এই 2%। আমি যে আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা প্যাড ইসলামী ব্যাংকের নামে, কিন্তু এই ধরনের প্যাড 1983 সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এই 2024 সাল পর্যন্ত কখনোই ইসলামী ব্যাংক ব্যবহার করেনি। সেই ধরনের প্যাডের মধ্যে আমার পদত্যাগ পত্র নেওয়া হয়েছে। এই ব্যাপারে ইকোনমিস্ট লিখেছে। প্রথম প্রথম তারা বলেছে, আমার যতটুকু জানা আছে, প্রথম আলো রিপোর্ট করার চেষ্টা করেছিল। পরবর্তীতে যারা আমাকে মেহমানদারি করেছেন, আমার মেজবান যারা, তারা কিন্তু প্রথম আলো ঘেরাও করেছেন। প্রথম আলোতে রাতের বেলা প্রেসে গেছেন, এবং সেখানে গেছেন এবং সম্পাদককে বোধহয় হসপিটালে তাকে পেয়ে সেখানে গিয়ে চাপ দিয়েছে যে যদি আপনি হেডিং পরিবর্তন না করেন এবং কন্টেন্টস পরিবর্তন না করেন তাহলে পত্রিকা কালকে বাজারের মুখ দেখবে না। প্রথম আলোর ব্যাপারে হলো এটা। আমি একটা পত্রিকার ব্যাপার অন্তত জানি। কাজে কি ধরনের একটা পরিস্থিতি তখন ছিল, এই পরিস্থিতি এই দুই এক কথায় বোঝা যাবে। আমাকে যথেষ্ট মানে আমি আমি ঘাবড়াই নাই, এবং আমি শুধু বলেছি যে হযরত ওসমানকে যখন নাকি হত্যা করার জন্য যখন নাকি ঘেরাও করা হয়েছিল, আমি এই কথা বলেছি তাদেরকে। তখনকার যিনি প্রধান ব্যক্তি ছিলেন ওই বিভাগের, তাকে বললাম যে দেখেন, আমাকে নিয়ে আপনার পেরেশান হওয়ার কিছু নাই। হযরত ওসমানকে যখন আক্রমণ করা হলো মারার জন্য, উনি বললেন যে আমাকে হত্যা করা হতে পারে কিন্তু আমি বায়াতের চাদর খুলবো না আমার গা থেকে, অর্থাৎ খিলাফতের দায়িত্ব থেকে আমি আমার শরীর থেকে খুলবো না। কিন্তু আমার অবস্থাটা ওই রকম না। আমি খলিফা ওসমানের মতো ওই রকম বায়াতের দ্বারা নির্বাচিত নই। আমাকে সরকার মানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে আমাকে এমডি করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি চায়, হ্যাঁ, তাহলে সেটা হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে আপনি দেখবেন যে পরিবর্তনগুলো যে হয়েছে, সম্ভবত ওই দিন রাত পর্যন্ত স্যারেরা অফিস করেছেন, এবং অফিস করে ওই দিনই এই পরিবর্তনের প্রক্রিয়াকে তারা দুরস্ত করে দিয়েছেন, আইন সিদ্ধ করে দিয়েছেন। এগুলো কিভাবে হতে পারে একটা দেশে যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশের মানে প্রাণ প্রবাহ অর্থনীতি, সেই ইন্ডাস্ট্রিতে এবং এবং পরবর্তী কয়েক বছর ধরে সেখানে আপনার গিয়ে আপনারা যাদের নাম নিয়ে ইদানিং অনেক বেশি সাংবাদিকরা উচ্চারণ করেন, যাদের কথা আর কি, তাদের একটা টেলিফোনে
হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, অনেক কাহিনী আছে। এই জিনিসগুলো দেখা দরকার যে কি অবস্থা তখন সৃষ্টি হয়েছিল, কারা কি করেছে, এগুলো দেখা দরকার যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করতে পারে, এই ধরনের সাহস না পায়। আর আমি যেটা বললাম, আমি এই প্রথম এই গত 7.5 বছরের মধ্যে আমি, আমাকে অনেকে বলেছে, মনির হায়দার ভাই আমাকে দুই একবার কথা বলেছে যে আপনি কথা বলেন, আমি বলতে চাইনি। কিন্তু এখন আমি মনে করি মুখ, আমি আমি কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমি বিদেশে ছিলাম, তারপর সেখানে বসেও আমি নিরাপদ বোধ করি নাই। আমাকে ওই মানে আপনার গিয়ে হিটলারের গেস্টাপো বাহিনী যেভাবে কারণে যেভাবে নাকি মানুষের আতঙ্কের মধ্যে কাটিয়েছে, এরকম প্রতিটি আমার আমার মতো লোকদের জীবন অন্তত ওরকম আতঙ্কের মধ্যে কেটেছে আর কি। আমি যে বাংলাদেশে আসলাম ওদের মনির হায়দারের পরে আসছি, আমি আমি এসেছি, তাও কিন্তু ওই যে এই ভয় কাটতে বোধহয় একটু সময় লাগবে। আমি নিজেকে মুক্ত করতে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধহয় আমার একটু সময় লাগবে। এই ধরনের একটা পরিবেশ যারা তৈরি করেছেন, আমার শুরুতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার ছিল। যারা জীবন চায় না, দুই হাত সামনে এনে যারা নাকি বুক পেতে দিয়েছেন গুলি করো, এবং যারা নাকি মিছিল নিয়ে অগ্রসর হয়েছেন যে গুলি করো, কয়টা গুলি আছে, গুলি শেষ হবে এক সময়, তারপরে আমাদের মিছিল অগ্রসর হবে। এই ধরনের ভূমিকা যারা পালন করছেন সেই জাতীয় বীরদেরকে আমি সেলিউট জানাচ্ছি। আমি বলছি যে আমি তো বুড়া হয়ে গেছি, আমি মনে করি যে আমরা যেভাবে ব্যাংক চালিয়েছি, যেভাবে লোকদেরকে মোটিভেট করেছি, আমি হুইসেল বাজানোর আগে আমার লোকেরা দৌড় দিত। আমি তাদেরকে তৈরি করেছি যাতে নাকি দক্ষ, যোগ্য এবং পেশাদারিত্বের গুণ সম্পন্ন মানুষ হিসেবে। তো কাইন্ডলি, তো আমি মনে করি যে আপনারা সেই জায়গায় আপনারা সবাই মিলে, এখানে যারা উপস্থিত আছেন আমি কয়েকজনকে আমি চিনি, ওনাদের যথেষ্ট অ্যাক্সেস আছে,